হাজারো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে আসে ইসলামিক ইতিহাস ঐতিহ্য দেখতে এবং অনেকেই বেটার লাইফ খুঁজতে এখানে আসে। That's why it's called historical city. Most are famous person from this city. আমি দেখতে চাই কেমন ছিল অটোমান এম্পায়ারের শাসনামল, কেমন সেই শহর যেখান থেকে বিশ্বের অনেকাংশ শাসন করা হয়েছে। 24 জুলাই 2024 লন্ডন থেকে যাত্রা শুরু করলাম আমার স্বপ্নের শহরে। 25 জুলাই আমরা চলে আসলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে, যেখান থেকে সুলতানা প্রথম দিন ভাগ্য আমাদের সহায় হলো না। আমরা যাওয়ার আগেই নাকি হোটেল বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছে। তারপর আমরা প্রায় অর্ধেক দিন কাটালাম সফিয়া মেহমেদ পাশা মসজিদে। সেই মসজিদের কেয়ারটেকার এর মাধ্যমে জানতে পারলাম এই মসজিদে নাকি আজরে আসওয়াদ পাথরের টুকরো আছে। অটোমান এম্পায়ারের সময় নাকি মক্কা থেকে কালা পাথরের টুকরো এনে বিভিন্ন মসজিদে লাগানো হয়েছিল। যদিও মসজিদটি দেখতে অনেক সুন্দর এবং প্রায় 60টি গম্বুজ ছিল, তাছাড়া তাদের ব্যবহার খুবই ভালো ছিল। দুপুর 2:30 আমরা মসজিদ থেকে প্রায় 20 মিনিট হাঁটার দূরত্বে একটি হোটেলে উঠলাম। আমরা ফুল সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফুল বুক করে ফেলছি। সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর প্রায় আমরা 20 জন মানুষ। তো আজকে আমরা এই হোটেলে থাকবো। তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম ব্লু মসজিদের দিকে। আমাদের হোটেল থেকে ব্লু মসজিদের দূরত্ব ছিল 5 মিনিট এবং হাইয়া সোফিয়া টপকাপি প্লেস এর দূরত্ব ছিল 10 থেকে 12 মিনিটের হাঁটা। ইস্তাম্বুলের রাস্তার পাশের একটা শপ রেস্টুরেন্ট যেন ইস্তাম্বুলের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তুলতেছে। রেস্টুরেন্টের খাবারের বিজ্ঞাপন ইস্তাম্বুলের ইতিহাস গানে গানে তুলে ধরতেছে এবং তাদের ঐতিহাসিক ডান্স পর্যটকের মাঝে তুলে ধরতেছে। তো গাইজ, আমরা এখন আছি ব্লু মস্কের সামনে। এই যে গার্ডেন আছে, এই গার্ডেন আমরা বসে আছি। তো আমরা এখন যাব ব্লু মস্কের ভিতরে। আমি আপনাদের দেখাবো ব্লু মস্কের ভিতর। ব্লু মসজিদের একটা গম্বুজ আকাশের দিকে তাকিয়ে হয়ে আছে। প্রবেশের গেটটির মধ্যে দেখতে পেলাম কয়েকজন স্বেচ্ছাসেবী পোশাক চেক করে প্রবেশ করতে দিতেছে। অর্থাৎ নন মুসলিম যারা ঘুরতে গেছেন তাদের অনেকেই পর্দার ঠিক নেই, মানে অনেকেই শর্ট পরে আছে। স্বেচ্ছাসেবীরা তাদের পক্ষ থেকে কাপড় দিচ্ছে যাতে মসজিদের পবিত্রতা রক্ষা করা যায়। মসজিদের ভিতর দেখতে পেলাম অবিশ্বাস্য কারুকার্য। দেয়ালে ব্লু পাথরের ছোঁয়া, সুন্দর করে লাইট জ্বালানো। এসব দেখার মধ্যে একজন স্বেচ্ছাসেবী একটা কাগজ দিলেন যেখানে এই মসজিদের ইতিহাস ভালো করে লেখা আছে। এটি প্রতিষ্ঠিত ছিল প্রায় 1609 সালে। এখন প্রায় 400 বছরের উপরের এই মসজিদ। আর এই মসজিদ যে বানিয়েছিল তার বয়স তখন 14 বছর ছিল যখন সে এই মসজিদটি প্রতিষ্ঠিত করেছিল। প্রথম দিন আমরা ব্লু মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসি। ইস্তাম্বুলের রাস্তায় যেন বিড়ালদের এক মিলন মেলা। যেই দিকেই যাবেন সেই দিকেই বিড়াল পাবেন। একজন দোকানদার ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম বিড়াল নাকি তাদের খুব প্রিয় একটি পোষা প্রাণী, আর ইস্তাম্বুলের বেশিরভাগ মানুষের পোষা বিড়াল রয়েছে। আমাদের ট্যুরের দ্বিতীয় দিন আমরা চলে আসলাম হাইয়া সোফিয়া মসজিদে। হাইয়া সোফিয়া মসজিদ হচ্ছে এমন একটি মসজিদ যে ইতিহাসে দুইবার মসজিদ হিসেবে
একবার মিউজিয়াম হিসেবে এবং একবার চার্চ হিসেবে পরিচিতি লাভ করে। এই মসজিদটি পৃথিবী জুড়ে বিখ্যাত। এর কারুকার্য অসাধারণ। আপনি ভাবতেই পারবেন না আগেকার মানুষের কারুকার্য এত সুন্দর হতে পারে। তারপরের দিন টপকাপি প্লেসে, যেখানে একসময় রাজা বাদশাহ ছাড়া কেউ ঢুকতে পারত, সেখানে ঘুরিয়ে বেরিয়েছি। দেখেছি তাদের শাসন আমলের চিত্র এবং সেখানে সংগ্রহ করে রাখা হয়েছে অটোমান আম্পায়ারের ইতিহাস। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা ও দাড়ি মুবারক। তারপরে ঘুরে বেরিয়েছি ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার, যেটি ইস্তাম্বুলের অন্যতম বাজার, যেখানে এমন কোনো জিনিস নেই যা আপনি পাবেন না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানের বেশিরভাগ পণ্যই হলো ফেক। এখানে বেশিরভাগই হচ্ছে নাইকি, অ্যাডিডাস, এগুলোই। ব্র্যান্ডের টি-শার্ট। আমাদের ট্যুরের চতুর্থ দিন সকাল 8টা আমরা রওনা দিলাম আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এর মাজার জিয়ারত করতে, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার থেকে আমরা প্রায় 178টি হাদিস পেয়েছি, যিনি ইসলামের আলো তার্কিশদের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেখান থেকে এসে নাস্তা করে জুম্মার নামাজ পড়তে চলে গেলাম তুর্কির সবচেয়ে বড় মসজিদ, যেটি প্রায় 34,000 মিটার জায়গা নিয়ে অবস্থিত। এই মসজিদে একসাথে প্রায় 61,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পুরো তুর্কিকে ইউরোপের দেশ ধরা হলে এই মসজিদটি ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হবে।
পঞ্চম দিন। বিকালে রওনা দিই বসফরাস নদীর দিকে, যেখানে আমরা আগ থেকে বোট ভাড়া করে রেখেছিলাম। সেখানে প্রায় 3 ঘন্টার নৌকা ভ্রমণে আমরা দেখতে পেলাম আকাশের দিকে ছড়িয়ে আছে হায়া সোফিয়ার মসজিদের গম্বুজ, টাওয়ার এবং ব্রিজ। আমরা এই ইস্তাম্বুলের ইউরোপ এবং এশিয়া অঞ্চল ঘুরে দেখলাম এবং বুঝতে পারলাম কেন বসফরাস নদী এত গুরুত্বপূর্ণ। শেষের দিন কিছু কেনাকাটা করার পর ইস্তাম্বুল এয়ারপোর্টে চলে আসলাম, কিন্তু শেষের দিনও ভাগ্য আমাদের সহায় হলো না। ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। টিকিট কেটে গেলাম সাবিয়া গকচেন এয়ারপোর্টে, সেটাও ক্যান্সেল। এইটা যেন ইস্তাম্বুলের দৈনন্দিন কারবার। So now I'm going back to London. আমার এই জার্নিতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।